প্রথমে বলতে চাই, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এই প্রত্যাশা নিয়েই তো আমরা আছি। আর এই জন্য নির্বাচনী ইশতেহার, এটা জাতীয় নির্বাচন ইশতেহার। ইশতেহার তো বিভিন্ন ধরনের হয়, স্বাধীনতার ঘোষণাপত্র ইশতেহার, ইস্যুভিত্তিক নানাভাবে হয়। তো ইশতেহার হচ্ছে একটা নীতিগত অবস্থান প্রকাশ করা। একটি দল নির্বাচনকে সামনে রেখে তার নীতিগত অবস্থানটা কি হবে, তার প্রোগ্রাম কর্মসূচি, এগুলোর ইঙ্গিত সংকেত থাকে। তো আমরা যেহেতু নির্বাচন ইশতেহার যাওয়ার আগে নির্বাচন সম্পর্কে একটু সঞ্চালকের পক্ষ থেকে বলা হয়েছে আগামী নির্বাচনটা কোন দিকে, কখন, কিভাবে হতে যাচ্ছে। আমরা খুবই আশাবাদী আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে ইনশাআল্লাহ। এবং সেটা হওয়ার জন্য যেটা প্রয়োজন ছিল, আমাদের জুলাই বিপ্লব বা অভ্যুত্থানোত্তর যে পরিস্থিতি, যে আকাঙ্ক্ষার কথা আমাদের সাইফুল হক ভাই একটু ইশারা করেছেন, আকাঙ্ক্ষার নামে সব চাপিয়ে দিচ্ছি আমরা, এই কথাটার সাথে একটু বিনয়ের সাথে দ্বিমত করতে চাই। আকাঙ্ক্ষাটা তো চাপিয়ে দেওয়ার বিষয় নয়। আকাঙ্ক্ষা হচ্ছে পাবলিক উইল, উইল অফ দ্য পিপল, যেটা আমাদের কনস্টিটিউশন বলা আছে। তো জনগণ অভিব্যক্তি, অভিপ্রায়, পরম অভিপ্রায় যেটা বলা হয়েছে, সেটাই জুলাই অভ্যুত্থানের পরে সৃষ্টি হয়েছে। এটা সরকারের কমিটমেন্ট, রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট। জুলাই যোদ্ধাদের যে আত্মহুতি বা আত্মত্যাগ, তার প্রতি সম্মান, শ্রদ্ধা, মর্যাদার স্বীকৃতি, সব মিলে অভিপ্রায়। সবচাইতে বড় অভিপ্রায় হচ্ছে আগামীর বাংলাদেশ কেমন হবে। একটি সুন্দর বাংলাদেশ আমরা চাই, নতুন বাংলাদেশ চাই। আমরা পিছনে দিকে রেখে আসা যে ইতিহাস, সেটার পুনরাবৃত্তি দেখতে চাই না। তো সুন্দর আগামীর পথে যদি চলতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সংস্কারের মধ্য দিয়ে এগোতে হবে। দীর্ঘ 9 মাস ধরে কিন্তু সরকার এই চেষ্টাটা করেছে। ঐক্যমত্য কমিশন 6টা কমিশন নিয়ে হয়েছে, এর আগে 11টি ছিল। সেখানে কি কি বিষয়ে সংস্কার হবে একেবারে সুনির্দিষ্ট হয়ে এজেন্ডা ভিত্তিক আলোচনা হয়েছে। তা আমিও এক দলের প্রতিনিধি হিসেবে রেগুলার সেখানে ছিলাম, যার মধ্য দিয়ে 3টি পর্বে আলোচনায় সর্বশেষ আলোচনা ছিল 5 দিনের একটি বাস্তবায়ন প্রক্রিয়া। চার্টার, জুলাই চার্টার যেটা হয়েছে 84টি বিষয়ের উপর ঐক্যমত। অবশ্য আমাদের দেশের সবচাইতে রাজনৈতিক দল হিসাবে আমরা এক সময় কাজ করেছি, বাংলা জাতীয় দল। আমরা সবাই মিলে সেখানে আলোচনা করেছি। ওনারা কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আমরা একটাতে দিয়েছি, কেউ 4টাতে দিয়েছে। তো সেগুলো সহ জুলাই চার্টার স্বাক্ষরিত হয়েছে 17 তারিখ অক্টোবর, এটা আমরা জানি। পরে কিন্তু অঙ্গীকারটা তার মধ্যে ইনক্লুড করে চার্টার হয়েছে। 2টি পার্ট ছিল, 84টা হলো আর্টিকেল, একটা অঙ্গীকার নামা, সেখানে 7টা। এটাই হলো জুলাই চার্টার। সেকেন্ড দফে যেটা হয়েছে সেটা হলো এটা কি বাস্তবায়ন হবে, এটা কিন্তু চার্টারের পার্ট ছিল না, স্বাক্ষরের পার্ট এটা ছিল না। আমাদের সিদ্ধান্ত তাই ছিল না। সিদ্ধান্ত ছিল চার্টারে, আর এক্সিকিউশন কিভাবে হবে, বাস্তবায়ন প্রক্রিয়াটা সেপারেট বিষয়। এটা সেপারেট এজেন্ডা ছিল, সেপারেট আলোচনাও ছিল। এখন বাস্তবায়ন প্রক্রিয়াটার উপর স্বাক্ষরও হয়নি, জুলাই চার্টারও হয়নি। পরে সরকার যখন, জাতীয় কমিশন যখন সরকারের কাছে সুপারিশ মালা কিভাবে বাস্তবায়ন হবে পেশ করা হলো, তখনই আমাদের মধ্যে কিন্তু এই বিরোধটা তৈরি হয়েছে, ভিন্নতা তৈরি হয়েছে। সাইফুল হক ভাই যে বক্তব্যটা বলছেন আমরা মাঠে আছি, চাপিয়ে দিচ্ছি, আমরা তো মাঠে তো জুলাই সনদ তৈরি কালেই ছিলাম। আমরা কিন্তু হঠাৎ করে আসি নাই, 4 মাস ধরেই আমরা কিন্তু আছি। কেন আছি? আমরা তো ডায়লগে ছিলাম। যেমন আমরা আমাদের ডেমোক্রেটিক কালচারের মধ্যে যেটা আছে, পার্লামেন্টও আমরা যাই, আলোচনাও করি, ওয়ার্কআউট করি, আবার পার্লামেন্টে যাই, আবার রাজপথেও আসি। এই কালচারটা আছে, এটাকে তো অস্বীকার করা যাবে না। এটাকে আপনি চাপিয়ে দিয়ে বললে তাহলে আমাদের রাজনীতি ইতিহাসকে অস্বীকার করা হয়ে যায়। এই জন্য ডায়লগ এবং আমাদের রাজপথের ভয়েস রেজ করা,
দুটো সমানভাবে চলে, এটা অতীতেও চলেছে এবং এটা পলিটিক্যাল কালচার, ডেমোক্রেসির বিউটি এটাই। যার যার মত যখন যেখানে প্রযোজ্য সেখানে নিয়মতান্ত্রিকভাবে পেশ করবে। আমরা কিন্তু ভায়োলেন্সে যাচ্ছি না, জোর করছি না, আমরা নিয়মতান্ত্রিক পথে হাঁটছি। এখানে লজিক্যাল বিষয়গুলো আছে কিনা, আমাদের লজিক্যাল বিষয়টা হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়া। দুটো জিনিস বলা হয়েছে, লং টার্মে চারটি আছে, ইমিডিয়েট যে দুটি আছে এটা হচ্ছে জুলাই চার্টারের উপর একটা অর্ডার জারি করা এবং সেই অর্ডারের ভিত্তিতে সরকার নির্বাচনের পূর্বে অথবা একই দিনে একটি গণভোট করবে। যে অথবা দিয়ে পেঁচটা লাগাইছে হলো জাতীয় ঐক্যমত্য কমিশন। যদি ওনারা সোজা বলে দিয়েছেন যে না, নির্বাচনে আগে একটা ভোট হইতে হবে, গণভোট। নির্বাচন আগে কেন গণভোট হইতে হবে? একই দিনে কি সমস্যা? প্রশ্নটা তো আছে। আমরা খুবই যৌক্তিকভাবে কথাটা অত্যন্ত রিজনেবল দৃষ্টিতে, যেটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মনে করেছি, একই দিনে অনেকগুলো প্রবলেম আছে। নাম্বার ওয়ান হচ্ছে জাতীয় নির্বাচনটা মানুষের ফোকাস থাকে হলো দল এবং প্রতীক। লোকাল এই আসন ভিত্তিক ক্যান্ডিডেট থাকে, প্রত্যেকে জিতার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে, তার সব ধরনের এফোর্ট দেয়। তাহলে পাবলিকের অ্যাটেনশনটা থাকে সেরকম, তার অ্যাটাচমেন্ট দলীয় থাকে, আত্মীয় স্বজন নানাভাবে সোশ্যালি থাকে। সেই জায়গা থেকে সবার কনসেন্ট্রেশনটা কিন্তু ন্যাশনাল ইলেকশনের তার নিজস্ব দল প্রতীক প্রার্থীকে বিজয় করার জন্য। সেখানে ভেরি নেগলিজিবল হবে হলো জাতীয় রেফারেন্ডামটি। আবার আমাদের দেশের ভোটের কালচারটা হচ্ছে এখনো নিশ্চয়তা দেওয়া যাবে না, আর আশঙ্কাটা বেশি হচ্ছে বিভিন্ন দিক থেকে ভোট কেন্দ্র দখল হয় এবং ভোট কেন্দ্র স্থগিত হয়। আর পিও তো সেটা পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশনকে, আইনের ভিত্তিতে তারা স্থগিত করতে পারে। তো এগুলো প্রভিশন কেন রাখা হয়েছে? এগুলো হয় বলেই হয়েছে, ইতিহাসও বলে, আমাদের আসলে এখনো সেই কালচার ডেভেলপ করেনি বলে এগুলো হয়। তাহলে আপনি যদি ভোট কেন্দ্র যদি স্থগিত 10টা 20টা যাই হোক না কেন, তাহলে জুলাই চার্টার রেজাল্টটা কি হবে? ভেরি আনসার্টেন হয়ে যাবে। জুলাই চার্টারের বাস্তবায়ন একই দিনের মধ্যে আরো প্রবলেম হচ্ছে। বাংলাদেশে 46,000 ভোট কেন্দ্র আমরা এই পর্যন্ত জানতে পেরেছি। তাহলে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু একটা নাম্বার আছে ভোটারের, 6,000 থেকে 2,500 2,000 এইরকম। তার জন্য ভোটার সংখ্যা টাইমিং করা আছে, একজন ভোটার কতক্ষণ ভোট দেবে। আপনি ভোট দিতে গিয়ে যদি আবার আরেকটা ব্যালটে ভোট দিতে হয়, তাহলে ডবল তাকে কিন্তু টাইম কনজিউম করতে হবে। সেই জায়গায় ভোটের কাস্টিং কম হয়ে যাবে। তাহলে ভোট কাস্টিং এর রেশিওটা দুই জায়গায় ইফেক্টেড হবে। একটা হলো ফোকাসটা ন্যাশনাল ইলেকশন দিকে থাকার কারণে হবে, আরেকটা হলো আপনার ভোটার এবং ভোটার সংখ্যা, কেন্দ্র সংখ্যা মিলিয়ে ভোটের টাইম যে নির্ধারণ করা হয়েছে এই জায়গায় হবে। দুই জায়গায় মিলিয়ে যদি কাস্টিং ভোট কম হয়ে যায়, তাহলে আপনার পরবর্তী প্রশ্ন উঠবে যে এই চার্টারে তো জনগণ সমর্থন নাই, তাহলে আমরা কি সেই ফেসিবাদী আমলের মতো করেই এমন একটা ফাঁদ তৈরি করতেছে জুলাই চার্টারটা আনসার্টেন হয়ে যায়। এখানে হয়তো আপনারা ভিন্ন মত দিবেন, আমি হয়তো থাকবো না, পরে শুনতে পাবো। কিন্তু আমার স্পষ্ট কথা হচ্ছে, দেশকে যদি ভালোবাসি, অবশ্যই আমরা সবাই ভালোবাসি, দেশ নিয়ে রাজনীতি করি, দেশ গড়ার রাজনীতি করি, তাহলে জনগণের স্বার্থ, দেশের স্বার্থটা বিবেচনায় আনতে হবে। এখন আমার দলের জন্য কোনটা সুবিধা এটা নয়, সেই অভিযোগ আমার ক্ষেত্রে হইতে পারে, আমার দলের ক্ষেত্রে হইতে পারে। আমরা ভেরি সিনসিয়ারলি অনেস্টলি বলতে চাই, আমরা যেটা বিশ্বাস করি, গণভোটটা যদি সেপারেট হয়, আলাদা দিনে হয়, ইলেকশনের আগে হয়, এর অনেকগুলো বেনিফিট আমরা এখান থেকে পাবো। নাম্বার ওয়ান হচ্ছে এই কমিশন কিন্তু এক্সপেরিয়েন্স নয়, এই প্রশাসন কিন্তু ভেঙে পড়া, মনোবল নাই। আইন শৃঙ্খলা বাহিনীর কথা বহুবার আলোচনা হয়েছে। ফেসিবাদী আমলের অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ এখনো আছে এবং অ্যাডমিনিস্ট্রেশন এখনো এখানে আবার নানা ধরনের ইন্টারেস্ট অফ কমপ্লিট এখানে কাজ করে, বহুবিধ বিষয় এখানে আছে। সেই প্রেক্ষাপটে একটা গণভোট যদি হয়, তাহলে অ্যাসিড টেস্টের যে কথাটা আমরা জানি, একটা পরীক্ষাতে কেন হয়ে গেল যে গভর্নমেন্ট আসলে কতটুকু ইলেকশন করবে, এই কমিশন কতটুকু ক্যাপাবল এবং এই আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু পারফর্ম করতে পারবে, সবকিছু টেস্ট হয়ে যাবে। আর আমরা অতীতের ব্যাড কালচার থেকে কতটুকু বের হয়ে আসতে পেরেছি, আমরা কি আসলেই ভোট দখলের রাজনীতি থেকে বের হয়ে আসতে পারলাম কিনা, এটা অ্যাসিড টেস্ট কিন্তু গণভোটের মাধ্যমে হয়ে যেতে পারে। তাহলে নেক্সট ইলেকশনটা
জনগণ আস্থার সাথে ভোট কেন্দ্রে যেতে পারে। এখন কি জনগণের কোনো আস্থা নাই? বিগত রিজিম কিন্তু 15 বছর আস্থা এত নষ্ট করে দিয়েছে, ভোটের প্রতি মানুষের আকর্ষণই শেষ পর্যন্ত ছিল না। আমরা এই সরকারের অনুরোধ করতে চাই, ওনারা জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করছেন, এটাকে আরো শক্তিশালী করুক এবং সঠিক পথে ওনারা অগ্রসর হোক এবং ওনারা সঠিক সিদ্ধান্ত নেই। এই জন আস্থা তৈরির একটা বড় বিষয়। তাহলে একটা অ্যাসিড টেস্ট যদি ইলেকশনের মাধ্যমে হয়ে যায়, তাহলে এটা আমরা অনেক বেশি বেনিফিট হবে, ন্যাশনাল ইলেকশনটাকে আরো ভালো করতে পারবো। নাম্বার 3 হচ্ছে নেক্সট ইলেকশনের জন্য গণভোটটা এই জন্যই দরকার, সংস্কারের বিষয়গুলো আসলে কি আছে জনগণকে জানতে হবে। কিছুটা হয়তো জনগণ জানে, গণভোটের মাধ্যমে আরো ব্যাপকভাবে জানার সুযোগ আছে। ইলেকশন কমিশন এটাকে পাবলিক করবে এবং সরকার এটার জন্য প্রোপাগান্ডা করবে। আমরা রাজনৈতিক দল, সিভিল সোসাইটি অ্যান্ড আদার্স স্টেক হোল্ডার সবাই মিলে যদি এটা মাঠে নামে, তাহলে জনগণ বুঝতে পারবে একটা গণভোট হচ্ছে। আর জনগণের আকাঙ্ক্ষা অন্য দিনের অন্য গণভোটের মতো হবে না। বাংলাদেশে 3টি গণভোট হয়েছে, একটা কনস্টিটিউশনাল আর 2টি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ গণভোট হয়েছে। এখানে জনগণ জানে না কখন গণভোট হয়েছে, এই অভিযোগটা দেয়া হচ্ছে। কিন্তু জল অভ্যুত্থানের পথে মানুষের যে আকাঙ্ক্ষা আগ্রহ সংস্কারের প্রতি হয়েছে, এই গণভোটে মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি থাকবে। আর আমরা সবাই মিলে যেহেতু এই সনদটা চার্টারটা করেছি, সবাই সিনসিয়ারলি এটা বাস্তবায়ন চায়, কমিটমেন্টের জায়গা থেকে সবাই মিলে যে আমরা জনগণকে মোবিলাইজ করি, পাবলিকের ইন্টারেস্টের জায়গাটাকে যদি আমরা পিক করে নিয়ে যেতে পারি, তাহলে একটা হাইয়েস্ট ভোট রেশিওর সম্ভাবনা কাস্টিং এর সুযোগ এখানে আছে। সেই জন্য এই আশঙ্কা কেন করার সুযোগ নেই। আবার কেউ বলে যে এখানে মানি একটা বড় বিষয়, কস্টিং এর বিষয়, একটা ব্যয় হল আমাদের অর্থনৈতিক বিষয়। যেখানে 27 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়ে গেলে শ্বেতপত্র গভর্নমেন্টের রিসার্চের মধ্য দিয়ে প্রকাশ হয়েছে, সেই দেশে 1,500 কোটি টাকা আপনি এত বড় করে দেখবেন, জাতি এত বড় একটা স্বার্থে, জনস্বার্থে, দেশের স্বার্থে আমরা কত বড় বড় প্রকল্প নিচ্ছি, সে জায়গায় 1,500 কোটি টাকা। আর এখানে যেগুলো ইকুইপমেন্ট কেনা হবে, একটা ন্যাশনাল ইলেকশন ইকুইপমেন্ট কাজে লাগবে, ব্যালট বাক্স অ্যান্ড আদার লজিস্টিক যেগুলো সব থেকে যাবে। 2 মাস 1 মাসের পরে আপনি এটা কাজে লাগাতে পারবেন। কস্ট ম্যানেজের বিষয়টা কিন্তু এখানে বড় করে দেখার সুযোগ নাই। জনস্বার্থে, দেশের স্বার্থে এগুলো একটু ভেরি নেগলিজিবল একটা পয়েন্ট, আমরা সেও দেখি। এখন আমরা কেন আন্দোলনে গিয়েছি, এটা প্রশ্ন আপনারা উঠিয়েছেন, এটা হয়তো ভুল বোঝাই থাকতে পারে। এই জন্য আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আগেও বলেছি, এটা আমরা ডেমোক্রেটিক প্রসেসে আগাচ্ছি এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি। আমরা জনমত তৈরি করার জন্য করছি, আমরা প্রেশার গ্রুপে কাজ করছি না, আমরা পাবলিকের কাছে যাচ্ছি বা ভয়েস রেজ করছি, আবার সরকারকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি। আমরা এমনকি রাজনৈতিক দলগুলোকে আহ্বানও জানিয়েছি, একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বলেছি, আমরা পাবলিকলি বলেছি আসেন, আমাদের মতদ্বৈততা ভিন্নতা থাকতে পারে, এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা তৈরি না করে যেটা দেশের জন্য ক্ষতিকর হয়। আমরা আলোচনার টেবিলও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়েছি। সাইফুল হক ভাইদের সাথে আমরা আগেও আলাপ করেছি, বিএনপির সাথে আমরা লং টাইম একসাথে কাজ করেছি, সুসম্পর্ক বজায় রেখে কিন্তু আমরা রাজনৈতিক ডিবেটও আছি, আলোচনায়ও আছি। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। আমি একটু মানে একটা আবদারের সুরে বলতে চাই, যে বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আপনারা ডাকেন, আমরা যাব। বিএনপি যদি আহ্বান করে, জামাত অবশ্যই সবার আগে যাবে এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে, আসেন সবাই মিলে আলোচনা করেন। তো এই ধরনের উদারতার মন মানসিকতা আমাদের এখনো আছে, আমরা পজিটিভলি আগাচ্ছি। আমরা কোনো ধরনের অস্থিরতা, ইলেকশনের প্রতি থ্রেট হোক, এই ধরনের কোনো কাজে আমরা নাই, ছিলামও না। সরকার প্রধানকেও আমরা সেটা বলেছি, সরকারকেও আমরা একই কথা বলেছি। কথা আমার একটু দীর্ঘ হচ্ছে মনে হচ্ছে, আমি শেষ করতে চাই। আমার আমির চৌধুরী ভাই এখানে আছেন, তো উনি ওনার দলের প্রতি, আমি একটু ইশতেহারের জায়গায় যদি আমার 1-2 মিনিট সময় দেন, আমি এটা বলে শেষ করতে চাই। আমি প্রথম কথা হচ্ছে যে ইশতেহার যেহেতু একটা কমিটমেন্ট, একটা পার্টির একটা প্রতিশ্রুতি, এটা পার্টির অবস্থান, নীতিগত অবস্থানটা কোন ইস্যুতে কি হবে, এটা না অনেক বড় ব্যাপক বিষয়, স্বল্প পরিসরে এটা আলোচনা আসলে সুযোগ নেই। ইশতেহার প্রণয়নের ক্ষেত্রে প্রায়োরিটি আমরা কি দেব? আমার দলের পক্ষে যদি আপনি বলেন, ফার্স্ট প্রায়োরিটি হবে আমরা একটা করাপশন ফ্রি বাংলাদেশ চাই।
কারণ আমাদের দেশ থেকে যে পরিমাণ টাকা বাইরে চলে গেছে, পাচার হয়ে গেছে, এই টাকা দিয়ে আমরা 4টি বাজেট করতে পারি। তাহলে আমরা যদি এই জায়গাটা বন্ধ করতে পারি, এবং ইন্টারনালি এর বাইরে তো অঘোষিত রেকর্ডের বাইরে অনেক আছে, সব মিলে দেশটাকে সামনে এগিয়ে তুলে অর্থনৈতিক ভিত্তি যদি শক্তিশালী করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই এই জায়গাটাকে হাত দিতে হবে। বিগত সরকার কি করেছে? জিরো টলারেন্স করাপশনের ব্যাপারে দেখেন, আপনি খুলে দেখেন, কথার কাজে কত ফারাক। আবার পার্লামেন্ট অর্থমন্ত্রী বলে যে 4,000 কোটি টাকা এটা কোনো টাকাই না। আমি পার্লামেন্টে ছিলাম, সেদিন আমি বাজেট বক্তৃতায় আলোচনা করে বলছিলাম, মাননীয় স্পিকার, যে আমাদের অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন, এখানে তো পুকুর চুরি হয়ে গেছে, বিগত দিনের সামনে কি আগাবেন? তো উনি জবাবে বলছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মজিদ সাহেব দুনিয়া থেকে চলে গেলেন, তো উনি বললেন যে মাননীয় সদস্য ঠিকই বলেছেন, তবে এটা সঠিক না। আমি মনে হচ্ছে আমার বক্তব্য উনি ডিনাই করেছেন, দেখছি না, উনি আরেকটু অগ্রসর, বলে সমুদ্র চুরি হয়ে গেছে, পুকুর চুরি না। এখন সমুদ্র চুরি হয়ে গেছে, এটা আমরা কিন্তু জুলাই বিপ্লবোত্তর আরো ভালো করে বুঝতে পেরেছি। শ্বেতপত্র ওনারা প্রকাশ করেছেন, গভর্নমেন্টের প্রতিনিধি আছেন, তখন আমরা বুঝতে পেরেছি। তো এই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি, বাংলাদেশ এগিয়ে যাবে। এটা ফার্স্ট ওয়ার্ল্ডের কাটা যাওয়ার মতো একটি পটেনশিয়াল কান্ট্রি। আমাদের সমুদ্র যে প্রাকৃতিক, মাননীয় প্রধান উপদেষ্টা কালকে একটা বক্তব্য আমি দেখলাম, প্রাকৃতিক সম্পদে আমাদের প্রকৃত শক্তি নয়, আমাদের দক্ষ মানব সম্পদ হলো বড় শক্তি। তা আমি দুইটাকে শক্তি মনে করি, কারণ আমি সাগর পাড়ের লোক, আমার এখানে ডিপ সি পোর্ট হচ্ছে, আমার এখানে ইকোনমিক জোন হচ্ছে, আমার এলএনজি জেডি হচ্ছে, আমার এখানে কয়লা বিদ্যুৎ হয়েছে, এটা আমাদের জন্য একটা বড় ধরনের কি বললো, এটা বিষাক্ত প্রজেক্ট হয়ে গেছে। তো সেটা সরকার দেখবে অবশ্যই। এ ধরনের কয়লা ভিত্তিক বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন কানে বন্ধ হয়ে গেছে, বাংলাদেশ এখন এগুলো চালু করছে। বিগত রিজিম সেটা করেছে, বর্তমান সরকার একটা কমিটমেন্ট হচ্ছে এটা বন্ধ করবে। আমরা আশাবাদী হইতে চাই এই জায়গায়। তা আমার কথা তো হলো সেটা না, আপনি 10 টাকার চাল কমিটমেন্ট করেছেন, ইস্তেহার দিয়েছেন, তো কয় টাকায় খাওয়াইছেন এটা আবার নিজেই ঠিক করেন। এ ধরনের বহু প্রতিশ্রুতি ভরা, এই ধরনের প্রতিশ্রুতি লাভ নেই। আমি যা বলবো তা আমি মেন করব, তা আমি কমিট করব। স্বচ্ছতা, সততা, জবাবদিহিতা, আপনার কমিটমেন্ট, এগুলো যদি এনশিওর করতে না পারেন, এই ধরনের আলোচনা হবে, একাডেমিক আলোচনা, এবং এগুলোর জন্য আমরা হয়তো সাময়িক একটু এনজয় করব, কিন্তু বাস্তব ফিল্ডে সাইকোলজি বই এটা একই বলেছেন, এগুলো আসলে কিছুই ঠিক থাকে না। আমরা 3 জোটের রূপরেখা সেই সময় আন্দোলনকারী একসাথে এগ্রিমেন্ট করছিলাম, তো জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে ইলেকশন হয়েছিল। এই ইলেকশন হওয়া ছাড়া পরে কি সংস্কারের কোনো কাজ বাস্তবায়ন হয়েছে? এই জন্য আমরা এই জন্য চুন খেয়ে যার মুখ পড়েছে সে দই দেখলে ভয়। আমরা এই দই আর খাইতে চাই না, যেটা চুনের আড়ালে উপায়িত আছে। সে ব্যাড কালচার থেকে দেশকে বের করে আনতে হবে, সংস্কারের পথে হাঁটতে হবে। পরিবর্তন ছাড়া উপায় নেই ভাই, পরিবর্তন চাপিয়ে দেওয়া যাবে না, কমিটমেন্টের মধ্য দিয়ে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনটা কাদের জন্য? আমাদের ফিউচার জেনারেশনের জন্য। সাদেক কাইম ডাকসুরি বিপি এখানে আছে, নতুন প্রজন্মের লিড করছে তারা। এরা যে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছিল, 4টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের রেজাল্ট কি হচ্ছে? জনতার ইশতেহার, জনগণের একটা বড় গুরুত্বপূর্ণ সচেতন অংশ হলো এই বিশ্ববিদ্যালয়গুলো। তারা কি চায় তা ইতিমধ্যে আমরা বুঝে গেছি। বাংলাদেশ আগামী দিনে সেদিকে আগাবে, নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, এটা আমরা আশাবাদী হতে চাই। সেজন্য সবচেয়ে বড় জিনিস হবে আলোচনার মধ্যে আমরা সীমাবদ্ধ না থেকে নতুন প্রজন্মের জন্য একটি ভবিষ্যতের ধার খুলে দিতে হবে, তারা তাদের এগিয়ে যেতে পারে। আমরা যদি ইতিহাসকে দায়বদ্ধ না হই, আমরা যেন আমাদের নতুন প্রজন্মের একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই। সেই ধরনের ইস্তেহার হোক, শিক্ষার সংস্কার, করাপশন, এন্টি করাপশন, জিরো টলারেন্সের অঙ্গীকার সবাই করে, এটা জায়গায় যেন আমরা সবাই থাকতে পারি। আর শেষ কথা হচ্ছে, নির্বাচনটা সুষ্ঠু না হলে ইস্তেহার কল্পনা বিলাস হবে, এগুলো করে লাভ নাই। ওই জায়গায় আমাদেরকে আগে ঠিক হইতে হবে। তো ইলেকশনের জন্য যদি আমরা রাজনৈতিক দলগুলি একসাথে গণমাধ্যমে এসে বলতে পারি হাতে হাত ধরে, আমরা কেন্দ্র দখল করব না, কালো টাকা দিয়ে ভোট কিনবো না, আমরা প্রশাসনের পক্ষ হইতে টলারেন্স করব না, আমরা মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছি, সেই অধিকার রক্ষার জন্য যেমন 2 জন দিয়েছে আমাদের তরুণরা, আমাদের জনগণ,
আবার সেই জায়গায় প্রয়োজনে আমরা জীবন দিয়ে মোকাবেলা করব। আমরা সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচনে গণতন্ত্র ফিরিয়ে আনবো, একটি ফ্রি ফায়ার ক্রেডিবল ইলেকশনের মধ্যে গণতন্ত্রের সরকার হস্তান্তর করবো ক্ষমতা। তাহলে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।